আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি বর্ণনা করতে যাব, এটি আমার সঙ্গে ঘটা ১৯৯৪ সালের একটি ঘটনা। তখন আমার বয়স ২১ বছর ছিল। আমাদের দেশ কৃষি প্রধান হওয়ার কারণে গ্রাম অঞ্চলে সাধারণত কৃষকরা কৃষিকাজ করে থাকত এবং বেশিরভাগ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত ছিল। আমার আব্বার ৬ সন্তানের মধ্যে আমি একজন সন্তান ছিলাম এবং সবথেকে ছোট আমি ছিলাম। আমার বড় ভাইরা সকলে বিয়ে শাদী করে তাদের সংসার চালাতো, আর আমি আমার আব্বা আম্মার সাথে খেতাম। যার কারণে আমার আব্বা আম্মার যে জমিজমাগুলো ছিল সেগুলো আমি চাষ করতাম, আর বাকি যেসব জমিজমাগুলো ছিল সেগুলো বড় ভাইদের মাঝখানে ভাগ করে দেওয়া হয়েছিল। এবং বড় ভাইদের যেহেতু বড় বড় সংসার ছিল সেহেতু তারা সেরকমভাবে বসবাস করত। আমি, রাঙা ভাই আর নোয়া ভাই আর আমি, এই কয়েকজনে মিলে আমরা একই প্লেটে খেতাম আর কি। এবং তারাও বিয়ে করেছিল, শুধুমাত্র আমি একা বিয়ে করা বাকি ছিল। যার কারণে আমি আব্বার সঙ্গে খেতাম এবং আব্বার সঙ্গে কাজ করতাম। তো যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন ছিল এক আকস্মিক রাত, এবং এরকম একটা রাতে যে আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। ঘটনাক্রমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং জানার পরে আপনারা সকলে অবাক হবেন যে এমনটাও কি হতে পারে আসলে। কিন্তু সেটা আমার সঙ্গে ঘটেছিল তখনকার সময়ে। আমার বাবা দরিদ্র হওয়ার কারণে আমরা ছোটবেলা থেকে কৃষি পেশা হিসেবে বড় হয়ে এসেছি এবং পড়াশোনার গণ্ডি তেমন পেরোতে পারিনি। যার কারণে মাঠে কৃষিকাজ করেই হয়তো জীবনযাপন করতে হয়েছে। তো ঘটনার সময়কাল ১৯৯৪। তখন আমার বয়স ২১ কি ২২ বছর হবে, অতটা খেয়াল নেই। তবে আমি ভালোই তাগড়া যুবক সেটা খুব ভালোভাবে জানি। আমার আব্বা এবং আমি দিনের বেলা মাঠে কাজ করতাম। তো আমরা যে মাঠে যে ধান লাগিয়েছিলাম সেই ধানে সেচ দেওয়ার সময় ছিল। তো পুরো মাঠের ভিতরে একটা মাত্র মেশিন ছিল এবং সেই মেশিন দিয়ে চারিদিকে সমস্ত জমিতে সেচ দেওয়া হতো। তো আমাদের যে ধানের জমি ছিল সেই জমিটা প্রায় শুকিয়ে গিয়েছিল এবং সেখানে ধান যদি পানি না দিই তাহলে হয়তো ধান মারা যাবে। সেই জন্য আমাদের ওইখানকার যে মেশিন পরিচালনা করতো তার কাছে বললাম। তো তিনি বললেন যে দিনের বেলা তো দেওয়া মুশকিল, রাতের বেলা কাজ করো, রাতের বেলা তুমি ফিতা নিয়ে আইসো। আমি আমাদের বাড়ির পাশে এক চাচা ছিল, গফুর চাচা, সেই চাচার কাছে গেলাম ফিতা চাইতে। ওনার আবার ফিতা ছিল। তো উনি প্রথমে দিতে চাইলেন না, পরে বললেন যে সহি সালামতভাবে কোনো ক্ষতি ছাড়া যেন ফিতা আমার বাড়িতে চলে আসে, এমন শর্তেই তার কাছ থেকে ফিতা পাওয়া গেল। আমি সন্ধ্যার দিকে সেদিন চলে গেলাম মাঠে। আর ওই সময়টাতে চারিদিকে এমন পরিবেশ ছিল যে সন্ধ্যা হতেই সবাই ঘুমিয়ে পড়তো। আশপাশে বিদ্যুৎ থাকতো না, আর কোনো বাড়িতে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার পরপরই মানুষজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো এবং চারিদিকটা অন্ধকারচ্ছন্ন থাকতো। এরকম সময়টাতে মাঠে হয়তো দু একজন পাওয়া যেত যারা রাত্রেবেলা সেচ দিত অথবা মাঠে কাজ করত। আর ওই যে যারা মেশিন চালাতো তারা হয়তো মাঠে থাকতো। আর বেশিরভাগ সময় মানুষজন বাড়িতে চলে আসতো সারাদিন খাটাখাটনি করে। যেহেতু আমার জমিতে সেচ দিতে হবে সেহেতু আমার সেখানে না যেয়ে উপায় নেই। আমি তেলের টবে ১ লিটার তেল এবং সেই সাথে পাইপগুলো নিয়ে চলে গেলাম সেদিকে। আমাকে হেঁটে বেশ খানিকটা রাস্তা বের হতে হবে। মাটির রাস্তা ধরে আমি চলে গেলাম সেই সেচ দেওয়ার জায়গায় যেখানে আমাকে সেচ দিতে হবে। সেইখানে গিয়ে দেখি তখন পর্যন্ত অন্য জমিতে সেচ দেওয়া হয়নি এবং মেশিন অনবরত চলে যাচ্ছে। আমাকে কাকা বলল, আর একটু অপেক্ষা কর, ১-২ ঘন্টা পরে এটা খালি হবে, তারপর আমি টেনে দিব, সমস্যা নেই। যাই হোক, কাকা বেশ খানিক্ষণ পরে বলল, কি শোন, মেশিনের সমস্ত দায়িত্ব কিন্তু তোকে দিয়ে যাচ্ছি, এটা শেষ করে ওই তোর হায়দার কাকা আসবে, তারপর ওনার জমিতে সেচ দিবে, বুঝছিস? হায়দার কাকা মনে হয় মধ্যরাতে আসবে, তখন তুই তাকে সমস্ত কিছু বুঝাই দিস। তোর হায়দার কাকা না আসলে কিন্তু এখান থেকে যাইস না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। হায়দার কাকা আসলে তারপর আমি তার কাছে বুঝাইতে চলে যাব। তিনি আমাকে চাবিটা দিয়ে চলে গেলেন। ওই জমিতে পানি দেওয়া শেষ হয়ে গেল এবং যে পানি দিয়েছিল সে বলল, থাক রে, চলে গেলাম আমি। তারপর আমি ফিতা বাঁধলাম, ফিতা বাইধা তেল ভরা তারপর মেশিন স্টার্ট দিলাম এবং আমার জমি পর্যন্ত ফিতা টেনে দিলাম। তারপর জমিতে পানি যেতে লাগলো। পানি যেতে মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে। ততক্ষণে আমি ওইখানকার একটা কুড়ে ঘরে বসেছিলাম। ঘরটা ছিল বেশ বড় এবং এখানকার মেশিন পাহারা দেওয়ার জন্য উনি তৈরি করেছে। উনি সম্ভবত বাড়িতে খেতে গিয়েছে এবং হায়দার কাকার সাথে পরে আসবে। উনি রাতভরই এরকম মেশিন পাহারা দেয়, আর দিনের বেলা তো পাহারা দেওয়া লাগে না, যার দরকার তার কাছে দায়িত্ব দিয়ে যায়। তো ওনার মেশিন মাঠে যদি একটা মেশিন সারা দিন এবং সারা রাত চলতেই থাকে এরকমভাবে, এবং এরকমভাবে চলতে থাকে তো চলতেই থাকে, যার কারণে শিডিউল পাওয়া যায় না। আমি সেচ দিচ্ছিলাম, তারপর খানিক্ষণ পরপর গিয়ে পাইপ সরিয়ে দিচ্ছিলাম, কারণ সমস্ত জায়গায় তো পানি পৌঁছানো দরকার। আর ওই সময়টাতে গ্রাম অঞ্চল ছিল একদমই অনুন্নত এবং অন্যরকম, আর বিশেষ করে আমাদের জেলাটা ছিল আরও বেশিও অনুন্নত, যার কারণে আমরা অনেক কিছুর বেগ পোহাতে হতো। যাই হোক, রাত তখন 11টা কি 11:30 বাজে। সন্ধ্যার পরে যখন আমি এসেছিলাম তখন জায়গাটা একদম অনেক মানুষদের ভরা ছিল
কিন্তু এখন মেশিনের শব্দ এবং নিস্তব্ধতা ছাড়া আর কিছু নেই। বেশ খানিক্ষণ পর মেশিন বন্ধ করে দিলাম আমি, কারণ পানি সেচ দেওয়া হয়ে গিয়েছে, আর যতটুকু তেল আমি এনেছিলাম ততটুকু প্রায় ফুরিয়ে এসেছে। হায়দার কাকা আসলে তারপর তিনি ভরে তারপর যাবেন। আমি তাদের জন্য অপেক্ষা করছি, কখন সে আসবেন আর কখন আমি যাব কিছুই তো বুঝতে পারছি না। আমার কাছে তালা চাবি আছে, এগুলো মেরে দিয়ে চলে যাব নাকি? তিনি কখন আসবেন সেটাই তো আমার বুঝতে পারতেছি না। তিনি কি আদৌ আসবেন? আমি প্রায় আরও 1 ঘন্টা বসে থাকলাম। উনি বলেছিল 12টার দিকে আসবে, কিন্তু প্রায় 1টার কাছাকাছি বেজে যাওয়ার মতো অবস্থা, কারণ চন্দ্র তখন মাথার একদম ওই পাশে চলে গিয়েছে। জ্যোৎস্না রাত, এবং এরকম রাতে এরকম একটা জায়গায় বসে আসলে ভয় লাগার কথা। আমাকে আবার বাড়ি ফিরতে হবে সেই কাঁচা রাস্তা ধরে। যাওয়ার পথে একটা ভিটা পড়ে, ওই ভিটা দিয়ে আমি তো যাব না কখনোই, মূল রাস্তা দিয়ে যেতে হবে আমাকে। তাই আমি বেশ খানিক্ষণ বসে থাকলাম, কিন্তু কোনোভাবেই কাকা আসছিল না। আচমকা আমি খেয়াল করলাম একটা শব্দ আমার কানে ভেসে আসলো। ওই শব্দই আমার জীবনের কাল ছিল নাকি কি ছিল আমি জানি না। তবে আমি যখন তাকালাম আমি খেয়াল করলাম আসমানের ওপর থেকে বড় একটা আগুনের গোল্লার মতো কোনো কিছু একটা ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমি সেখান থেকে সরে যেতে গেলাম, কিন্তু কেন যেন আগুনের গোলাটা আমার দিকেই এগিয়ে আসছিল, এবং আমার ক্ষেত থেকে 4-5টা ক্ষেত পরে গিয়ে দড়াম করে মাটির সাথে সেই জিনিসটা আছড়ে পড়লো। আমি সত্যিই বেশ ভয় পেয়ে গেলাম, কারণ আকাশ থেকে এরকম একটা কী জিনিস পড়লো। জিনিসটা যে আকাশ থেকে এসেছে সে বিষয়ে আমি নিশ্চিত নই, কারণ আচমকা আমি তাকাতে দেখলাম সেই জিনিসটা আমার দিকে তেড়ে আসছে এবং চারিদিকটা কেমন যেন আলোকিত হয়ে গেল। ধানের ক্ষেতের ভিতর পড়ে সেই জিনিসটা জল করে জ্বলছিল। জিনিসটা কী ছিল আমি জানি না। তার কাছে এগিয়ে যাব নাকি যাব না সেই বিষয় নিয়ে আমি বেশ কোন্দলে ছিলাম, কারণ তার কাছে গেলে যদি কোনো ক্ষতি করে বা এটা কী জিনিস সেটা তো আমি জানি না। ধান ক্ষেতের একদম মাঝখানে পড়েছে, সম্ভবত তা আমার ক্ষেত থেকে 4-5 ক্ষেত দূরে একটা জায়গায় জ্বলছে ওটা, এবং অন্য কারো ক্ষেতে পড়েছে। আমার ক্ষেতে পড়েনি সেটাই আমি শুকরিয়া আদায় করছি, কারণ পড়লে আমার ফসল নষ্ট হয়ে যেত। জিনিসটা তখনও চকচক করছিল। আমি ভয়ে সেই জিনিসটার কাছে এগিয়ে গেলাম। তখনও একটু একটু করে আভা জ্বলছিল তার গা থেকে। তারপর আমি যখন তার কাছে এগিয়ে গেলাম, আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা জিনিস দেখতে পাবো। আমি দেখলাম সেই ধান ক্ষেতের ভিতরে একদম পানির মতো অবস্থায়, পানিতে আর কি, একটা মেয়ে পড়ে আছে। জ্যোৎস্নাতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে তার গা দিয়ে এক ধরনের আলো বের হচ্ছে। সেই আলোতে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং সে যে একটা মেয়ে মানুষ সেটা খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পারছি আমি। মেয়েটা ছিল অসম্ভব রকম সুন্দরী, এবং তার চেহারা দেখলে যে কেউ তার প্রতি ফিদা হয়ে যাবে। এত সুন্দর একটা মেয়ে আকাশ থেকে পড়লো কীভাবে সেটাই তো বুঝতে পারছি না। আসলে এটাকে আমি অন্ধ নাকি আমি চোখে দেখিনি কিছুই তো বুঝতে পারছি না। আমি মেয়েটার কাছে একটু একটু করে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করলাম। সে কি মানুষ নাকি অন্য কিছু সেটা বোঝার চেষ্টা করছি, আমি কিছু বুঝতে পারছি না। তারপর আমি তাকে বললাম যে এই যে শুনতে পাচ্ছেন। তার হাত নাড়া দিলাম। আমি খেয়াল করলাম তার হাত বেশ খানিকটা গরম, এবং সেই সাথে সম্ভবত তার হাত থেকে ধোঁয়ার মতো কোনো কিছু একটা বের হচ্ছে, কিন্তু সে কোত্থেকে আসলো এটাই তো আমি বুঝতে পারছি না। আমি দেখলাম সে বেশ খানিকটা আঘাত পেয়েছে এবং তার পা মচড়ে গিয়েছে, সম্ভবত অজ্ঞান অবস্থায় রয়েছে। তাকে এইখান থেকে তুলে কি করব আমি সেটাই বুঝতে পারছি না। আর একা হয়তো তোলা যাবে না। মেয়েটা ছিল বেশ স্বাস্থ্য এবং সুঠাম দেহের, আমি তো হ্যাংলা পাতলা ছিলাম একেবারে। তারপর আমি মেয়েটাকে ডাকার চেষ্টা করলেও সে ওখান থেকে উঠল না। খানিক্ষণ বাদে তার গায়ের যে আলো এবং ঝিকমিক সেটা নিভে গেল। আমি জ্যোৎস্নার আলো স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার শরীর একদম দুধে আলতা, এবং তার পরনে যে জামা ছিল সেটা কাদা অনেকটা মেখে গিয়েছে, কিন্তু খুবই দামি একটা কাপড় সেটা বোঝা যাচ্ছে। ওই সময়টাতে এত দামি কাপড় সাধারণত বড়লোকরাই পরতো, অথবা শহরের কোনো মেয়েরা। তবে এই মেয়েটা কোত্থেকে আসলে আমি সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর একটা মেয়ে এরকম একটা জায়গায় এরকমভাবে ধান ক্ষেতের ভিতর পড়ে আছে, তার গা দিয়ে এরকমভাবে আলো বের হচ্ছিল, আসলে সে কে সেটাই আমি বুঝতে পারছিলাম না। খানিক্ষণ বাদে সে আমতামতা করতে লাগলো, মানে কোনো কিছু একটা বিলাপ বকছিল, তবে তার ভাষা আমি কিছু বুঝতে পারছিলাম না। সে কিভাবে কথা বলছে বা কি বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপা আপনার কি কিছু হয়েছে বলুন। মেয়েটাকে দেখতে আমার বয়সী মনে হচ্ছিল, খুব বেশি বয়স্ক যে এমন না, একদম ইয়াং মেয়ে। আমি তাকে যে কোলে তুলে নিব যদি কিছু মনে করে। যাই হোক, সে যেহেতু কোনো কিছু একটা বলছিল, আমার মনে হলো যে সে পানি খাওয়ার জন্য কোনো কিছু বিলাপ করছে। আমি সঙ্গে সঙ্গে মেশিনের কাছে দৌড়ে গেলাম এবং সেখান থেকে আচাই করে কিছু একটা পানি নিয়ে আসলাম। পানি এনে তাকে খাইয়ে দিতেই সে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আমার দিকে তাকিয়ে আবার অজ্ঞান হয়ে গেল। আমি কি করব কিছু না বুঝতে পেরে তাকে কোলে করে নিয়ে সেই মেশিনটার কাছে নিয়ে আসলাম এবং সেখানে এনে তাকে সেখানকার পানি দিয়ে তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে লাগলাম, এবং হাতের যেখানে আঘাত লেগেছিল সেই জায়গাটা দিয়ে দেখলাম সাদা রঙের এক ধরনের কষ জাতীয় কিছু একটা পড়ছে, কিন্তু তার গা থেকে রক্ত বের না হয়ে কষ জাতীয় এরকম কিছু পড়ছে কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপর তার হাতটা যখন ধরলাম, তার হাত ছিল একদম মোমের মতো নরম, এবং সেই সাথে আমি তার হাত পরিষ্কার করে দিলাম
আমার তো কিছু করার নেই, কারণ তার জ্ঞান না ফিরলে তো আমি কিছু করতে পারছি না। আমি অপেক্ষা করতে লাগলাম, দেখি কখন কাকা আসে। হায়দার কাকা এবং মেশিন যে মালিক সেই কাকা আসবেন। আসার পরে তাদেরকে বলে এটার একটা সমাধান করা যাবে, না হলে এই মেয়েটাকে আমি কোথায় নিয়ে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আমার বয়সী এবং আমার মতোই, সেটা খুব ভালোভাবে স্পষ্ট টের পাচ্ছি আমি, কারণ তার শরীর, চেহারা এবং সমস্ত কিছু আমার মতো। তবে আমি তার মতো অত মোটা নই, আমি খানিকটা চিকন। আমি বেশ খানিক্ষণ বসে থাকলাম, কিন্তু কাকার কোনো হুদিস নেই। প্রায় 3 ঘন্টার মতো, রাত্রি তখন প্রায় 3টা বাজে। মেয়েটার জ্ঞান তখনও ফেরেনি। আমি তাকে যা যা করার সমস্ত কিছু করে দিয়েছি, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরছে না। কী করলে তার জ্ঞান ফিরবে কিছুই বুঝতে পারছি না। আর আমার মনে হয় না যে কাকারা হয়তো আর আসবে। আমি দ্রুত মেশিনের কাছে গেলাম এবং গিয়ে মেশিনে তালা দিয়ে চাবিটা ওইখানের বালিশের তলে রেখে চলে আসলাম। কারণ কাকা যাওয়ার সময় বলেছিল, যদি বাই চান্স আমরা না আসি তাহলে চাবিটা তুই নিয়ে যাস। আমি নিয়ে গিয়ে কী করব? আমি ওইখানকার বালিশের নিচে রেখে গেলাম এবং যাওয়ার সময় কালকে কাকাকে বলে দিব, কারণ আমাদের বাড়ির পাশেই। আমি ফিতাটা ঘাড়ে তুলে নিলাম আর মেয়েটাকে ওইখানে ওই ভিতরে শুইয়ে দিয়ে গেলাম, কারণ ও এখানে ঘুমাক। ওকে তো বাড়ি নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই, কারণ আমার বাড়িতে নিয়ে গেলে কে কী ভাববে বা কে কী করবে সেটাই বুঝতে পারছি না। বেশ খানিক্ষণ হাঁটার পর আমি খেয়াল করলাম সেই মেয়েটি আমার পেছন পেছন হাঁটতে শুরু করেছে। আমি দেখি ভূত দেখার মতো চমকে গিয়ে আতাল দিয়ে নিচে পড়ে গেলাম ধানের ক্ষেতের মধ্যে। আমার কাঁধে যে পাইপটা ছিল সেটাও নিচে পড়ে গেল। মেয়েটাকে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবং আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি সত্যি অবাক হয়েছি। কি ব্যাপার, মেয়েটা এরকমভাবে দাঁড়ালো কিসের জন্য? এতক্ষণ তো সে কোনোভাবেই কোনো সারা শব্দ দিচ্ছিল না। তারপর সে আমার দিকে এগিয়ে আসলো এবং হেঁটে আমাকে ইশারা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। আমি সঙ্গে সঙ্গেই সেই পাইপটা নিয়ে আবার রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। মেয়েটাও আমার পেছন পেছন আসছিল। আমি তখন তাকে বললাম কি যে, আপনি কে, কোত্থেকে আসছেন, আপনার নাম কি? সে কোনো কথার জবাব আমাকে দিচ্ছিল না। তবে মেয়েটা যে অসম্ভব রকম সুন্দরী, তার দিকে তাকিয়ে যে কোনো পুরুষ একদম পিছলে যাবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত সুন্দর একটা মেয়েকে এরকম রাস্তায় একা ফেলে যাব, সেটা আমার মায়া হতে লাগলো। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি চলুন আমার সঙ্গে, আমাদের বাড়িতে আজকে রাতটা থাকবেন, তারপর কালকে সকালবেলা আপনাকে কোথায় নিয়ে যাওয়া যায় আপনার ঠিকানা বের করে আমি সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিব। মেয়েটা কোনো কথার উত্তর দিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, সে আমার পেছন পেছন হাঁটতে শুরু করলো। তার গায়ে একটা গাউন জাতীয় কোনো কিছু একটা পরা ছিল তখন, এবং অনেকটা বোরকার মতো জামা আর কি, হিজাবের মতো জামা। তো সেটা সে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসলো। আমি বাড়িতে বারান্দায় পাইপটা রাখলাম। পাইপটা রাখতে আমার আব্বা বললো, কি রে, এত দেরি হলো কিসের জন্য? আমি বললাম, আব্বা একটু বাইরে আসো তো, কথা আছে। আব্বা বললো কি যে, কী জন্য এত রাত্রেবেলা, তুই যা ঘুমা, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, আব্বা আসো বাইরে। আব্বা বাইরে আইসা সম্পূর্ণ অবাক। আমার সাথে একটা মেয়েকে দেখে সে সত্যিই তার মাথায় বাড়ি দেওয়া কাণ্ড। সে বললো কি যে, কী রে, তুই এই মেয়েকে কোত্থেকে নিয়ে আসছিস? আর এর মেয়ের গায়ে এরকম কাদা পয়দা কিসের জন্য? আর কোত্থেকে ধরে নিয়ে আসছিস একে? এ তো দেখে মনে হচ্ছে বড়লোক ঘরের মেয়ে। আম্মা হারিকেনটা নিয়ে বাইরে আসলো। এতক্ষণ জ্যোৎস্নার আলোতে তার চেহারা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না। হারিকেনটা নিয়ে যখন তার চোখের সামনে ধরলো, দেখে মনে হচ্ছিল সৌন্দর্যের এক প্রতিমা, যেন অন্যরকম সুন্দর। আম্মা বলল কি যে, ও আল্লাহ, এত সুন্দর মাইয়া কই থেকে আনছোস? আমি বললাম, আম্মা তোমরা বললে বিশ্বাস করবা কিনা জানি না, তবে আমি যখন শুয়েছিলাম তখন আচমকা একটা আলো ধানের ক্ষেতের ভিতরে আশ্রয় পড়ছে। তারপর এই মায়াটার আমি পাইছি। ওইখানে গিয়ে দেখি শুয়ে রইছে। বেশ খানিক্ষণ জ্ঞান ফেরে নাই। আমি যখন বাড়িতে ফিরবো তখন আমার পাশ আসা শুরু করছে। আমি তাকে কোনোভাবেই থামাইতে পারলাম না। আমার পাশ আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। আম্মা তখন বলল, আল্লাহ গো, কোনো শয়তান বা পরিটরি না তো, এ তো জিনপরির কারবার। এই কথা বলতেই আব্বা বলল, আরে চুপ থাকো, জিনপরির কারবার মানে কি? মাইয়াটা আকাশ থেকে পড়লো, আকাশ থেকে পড়বে কিভাবে? তুই কি সত্যি গাঁজা টাজা খাইছিস নাকি আজকে? এরকম। আমি বললাম, আব্বা কী সব উল্টাপাল্টা কথা বলো, সত্যি এটা হয়েছে। একথা শোনার পর আব্বা মেয়েটাকে কাছে আসতে বলল। সে ইশারার ভাষা বুঝতে পারছে, তবে আমাদের ভাষা কোনোভাবেই বুঝতে পারছে না। মেয়েটা কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল কি যে, তোমার নাম কি? মেয়েটা কোনো কথার উত্তর দিল না। যাই হোক, তারপর বলল কি যে, রাত হয়েছে অনেক, মেলা, এখন এক কাজ কর, ওর জামা কাপড় তো ভিজে গেছে, এক কাজ করো, তুমি ওর ভিতরে গিয়া তোমার একটা শাড়ি পরায় দাও, ওর জামা কাপড় ভিজে গেছে, এই জামা কাপড় পরে তো ও থাকতে পারবে না। তখন আম্মা ওকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে আম্মার একটা নতুন শাড়ি বের কইরা ওকে পরায় দিল, কারণ মেয়েটার গায়ের রং একদম দুধে আলতা এবং ফর্সা। তাকে তো আম্মার ওই ঘাম জড়ানো ময়লা শাড়ি দিলে চলবে না, সেহেতু একটা নতুন শাড়ি বের করে আম্মা তাকে পরায় দিল। আমি যখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের ভিতরে গেলাম, দেখলাম মেয়েটাকে দেখতে এত সুন্দর লাগছিল এবং বাঙালি লাগছিল। সে একটু আগে যে ড্রেসটা পরেছিল সেটা অন্যরকম ড্রেস ছিল এবং অন্যরকম লাগছে তাকে। আমি যে প্রথম দেখাই তার প্রতি একটা অন্যরকম মোহমায়া কাজ করা শুরু করেছে, সেটা আমি অন্তরে খুব ভালোভাবে টের পেয়েছি। আমি আমাদের ঘরের বারান্দায় ঘুমাতাম। বারান্দায় একটা খাট পাতা ছিল এবং সেখানে ঘুমাতাম।
যেহেতু আমাদের ঘরে 2টা রুম, একটা বারান্দায় আর একটা ঘরে, আর এক পাশে হচ্ছে মাচা ছিল, তো সেহেতু আম্মা এবং সেই মেয়েটা ঘরের ভিতর ঘুমাইলো, আর আমি এবং আব্বা বারান্দায় ঘুমাইলাম। সাধারণত আম্মা এবং আব্বা দুজনে ঘরে ঘুমাইতো আর আমি বারান্দায় ঘুমাইতাম, কিন্তু আজকে উল্টাটা হইল, কারণ মেয়েটাকে তো আশ্রয় দিতেই হবে। আম্মা শুরুতে বলছে যে এরকম কোনো কাণ্ড, কিন্তু আমার কথা আব্বা বিশ্বাস করে নাই। বলছে যে ধরো এরকম হয় নাকি, তুই নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো কিছু দেখছিস, দেখি কালকে খোঁজখবর নিয়ে মেয়েটার কোনো হুদিশ পাওয়া যায় কিনা, কোন জায়গা থেকে আসছে। সকাল হতেই আমাকে মেশিনওয়ালা কাকা ডেকে বললো, কি রে তুই চাবি নিয়ে চলে আসছিস, তাড়াতাড়ি চাবি দে, মেশিন খুলতে হইব। তখন সকাল 7টা কি 7:30 বাজে, আমার ঘুম ভালো মতো হয় নাই। আমি বললাম মেশিনের চাবি তোমার বালিশের ভিতরে আছে, যাও দেখো গিয়া, আর কালকে তোমরা আসো নাই, আমি এত রাত পর্যন্ত বসেছিলাম। তো তখন বললো, আরে কালকে তোরা হায়দার কাকাই তো আসলো না, আর আমার যাইতে আর ইচ্ছা করে নাই, তোরা তো বলছিলাম যে তালা দিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখতেছি, ওইখানে যে থুয়ে আসলি যদি কেউ দেখা খুলে ফেলায় তখন। আমি বললাম, আমি জানি না, আমার ঘুম আসতেছে। আমার বেশ খানিকটা ঘুম পাচ্ছিল সত্যি, আমি ঘুমাইয়াছিলাম। তো ঘুম থেকে আমার ঘুম ভাঙলো প্রায় 12টা 12:30টার দিকে। ঘুম থেকে উঠে দেখি আমি মেয়েটা সেই শাড়ি পরা অবস্থায় আমার আম্মার সাথে বারান্দায় বসে আছে। আমার আম্মা ধান রাখতেছিল, আব্বা হচ্ছে সকালবেলা মেশিনে গিয়ে ধান ভাঙায় নিয়ে আসছে, ধান ভাঙতেছিল, আর ওই মেয়েটা পাশে বসে আছে, কোনো কথা বলতেছিল না। তাকে নারকেলের শ্বাস খাইতে দেওয়া হয়েছে, আর হচ্ছে গিয়ে ডাবের পানি খাইতে দেওয়া হয়েছে, এবং ডাব ওই নারকেল হচ্ছে গিয়ে ওইখানে শর্টটা উঠায় রাখা হয়েছে, সেগুলো তাকে খাইতে দেওয়া হয়েছে। তো শুরুতে সে খাইতে চাচ্ছিল না, তো আমি যখন বললাম যেরকম খাইতে হয়, তো দেখাই দেওয়ার পরে সে খাইতে শুরু করলো, এবং সে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে একটু হাসলাম মুচকি, এবং সে মুচকি হাসলো। মানে তাকে যা শেখানো হচ্ছে সে সেরকমভাবে ইমিটেট করছে, এবার নকল করছে আর কি। এটা দেখে আমার কেমন যেন হাসি পেল। তারপর আমি চলে গেলাম গোসল করার জন্য। পুকুর থেকে একটা ডুব দিয়ে আইসা দেখি যে মেয়েটা তখনও সেখানে বসে আছে, মানে তার কোনো রিয়াকশন নেই, সে এক জায়গায় চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, খাবার দিলে খাবার খায়, আর কোনো কথা বলে না, চুপচাপ এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। তার শরীরে বেশ খানিকটা আঘাত লেগেছিল, সেই আঘাতের জায়গাটা প্রায় শুকিয়ে এসেছে, তবে রাতারাতি এরকমভাবে শুকিয়ে কীভাবে আসলো সেটা বুঝতে পারলাম না। আর তার গা দিয়ে কি কালকে সাদা রঙের সেই রক্ত বের হচ্ছিল নাকি অন্য কিছু, নাকি সেটা চাঁদের আলোতে আমি ঠিকমতো বুঝতে পারিনি। আসলেই সেমনটা হবে, কিন্তু তার ঘাটা তো অনেকটা শুকিয়ে এসেছে, সেটা ভেবে আমি অবাক হচ্ছিলাম। যাই হোক, ওই দিন আমার এরকমভাবে কেটে গেল। পরের দিন আমি মাঠ থেকে ফিরলাম বিকাল, আর ও তো আম্মার সঙ্গে সবসময় থাকতো। আমার আব্বা কাকাদের মধ্যে কয়েকজনকে বলছে যে মেয়েটারে কালকে ও নিয়ে আসছে, আসলে ওর আশ্রয় নাই, এই জন্য ওর পরিবার কোথায় থাকে খুঁজতে হবে, কোনো কথা বলে না, কি করব কিছু বুঝতে পারতেছে না, কি একটা মুসিবতের মধ্যে পড়া গেল বলতো। এই কথা শোনার পর আমার চাচারা বলছে যে দেখি আমরা খোঁজখবর করে দেখি, আর থানায় একটা খোঁজ দেওয়া দরকার। আব্বা বলছে যে না না না, থানায় খোঁজ দেওয়া দরকার নাই, ও খোঁজ পাওয়া যাবে, যেহেতু আমাদের এই এলাকায় আসছে, সেহেতু ওর খোঁজ করতে করতে কেউ একজন আসবে, আর আমাদের বাড়িতে রয়েছে থাকুক না, মেয়েটা খুব মিষ্টি এবং ভালো, সমস্যা কি, কিন্তু কথা বলে না, এটা একটা সমস্যা, বোবা টোবা নাকি কে জানে। আম্মার সাথে সে বসেছিল, আমি হাট থেকে ফিরে বাজারের ব্যাগটা আম্মার হাতে দিতেই আম্মা বলল, কি যে তুই এক কাজ কর, একটা কিছু নিয়ে আসছিস তো বাড়ি শোর জন্য, দেখিস যে বাসায় একটা মেহমান আসছে। আমি বললাম, আম্মা নিয়ে আসছি, তুমি খুঁজে দেখো। ওইটার ভিতরে বেশ কিছু চপ ছিল এবং খাবার ছিল, সেগুলো দিতেই ও মরমর করে খেয়ে ফেললো সবগুলো, কাউকে না দিয়েই। মেয়েটা মনে হয় ক্ষুধার্ত ছিল এবং বেশ খানিকটা ক্ষুধা পেয়েছে বলে খাবারগুলো খেয়ে ফেলেছে। যাই হোক, এরকম করে প্রায় 7 দিন সময় কেটে গেল মাঝখানে, এবং প্রায় দিনই আশ্চর্যজনকভাবে রাত্রেবেলা ও নাকি গায়েব থাকতো। আম্মা যখন রাত্রেবেলা ঘুম থেকে উঠতো, ও বলতো কি ওকে নাকি বিছানার আশেপাশে দেখা যায়নি, দরজা খোলা দেখা যেত, এবং ওকে গিয়ে বাইরে পাওয়া যেত। অনেকদিন পাওয়া যেত বাইরে, আবার অনেকদিন দেখতো যে আমার বাড়ি থেকে এসে দেখতো যে ও ঘরের ভিতরে শুয়ে আছে। এরকম করে বেশ রহস্যজনক ঘটনা ঘটেছে। আমার আম্মা এত সত্যি সত্যি বলছে যে ও একটা জিন পরি, ও কোনো মানুষ না, ও আমাদের এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, কিন্তু আব্বা সেটা বিশ্বাস করতে চায় না। আম্মা সেটা খুব ভালোভাবে বিশ্বাস করে, কারণ আব্বা সব কুসংস্কারে বিশ্বাস করে না। যাই হোক, 7 দিনের মাথায় আমাদের এলাকার যে মেম্বার ছিল, মোড়ল ছিল, তিনি জানতে পারলেন বিষয়টা এবং বললেন যে ঘরে যুবক পরে রাখা, এরকম একটা যুবতী মেয়ে রাখতেছ, এটা কি ঠিক কাজ? আব্বা বলল কি যে এখন কি করবো বলেন, আর তো কোনো কিছু করার নাই। তো তখন আমার আব্বা বলল, আচ্ছা ঠিক আছে, আপনাদের যেহেতু এত সমস্যা, তাহলে আমার পোলাতে যেহেতু অবিবাহিত ছোটটা, আমি ছোটটার সাথে ওর বিয়া দিয়া দিই, আর এরপরে যা হওয়ার হইব। মেয়েটাটা বলার পর মেয়েটা আসলে কোনো রিয়াকশন দিল না, তো আমি তাকে ইশারা দিয়ে বোঝালাম যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে আর কি। তো সে শুধুমাত্র মাথা নাড়ালো, সে ইশারা দিত এবং ইশারা দিয়ে সমস্ত কিছু করতো, কিন্তু কোনো কথা বলতো না। তো সম্ভবত তাকে বোঝা গেল যে বিয়েতে সে রাজি আছে, এবং তাকে একটা শাড়ি পরানো হলো ওই সময়টাতে, এবং আমাকে হচ্ছে বিয়ের সাজে যেটা করা হয়, এবং ছোটোখাটো একটা আয়োজন করে সেখানে বিয়ের অনুষ্ঠান করে আমাদের ওই দিনকে বিয়ে দেওয়া হলো।
আর আমাদের যে মেম্বার ছিল উনি মূলত হচ্ছে ওই মেয়েটাকে দেখে পছন্দ করছিল এবং বিয়ে করতে চাইছিল। এটা পরবর্তীতে হচ্ছে উনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বলে যে আমি ওকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওর ল্যাংড়া পোলার সাথে বিয়ে দিয়ে দিল। মানে আমাকে বলতো হ্যাংলা পোলা আর কি। আমি তো একদম রোগা টোগা ছিলাম তখন। তো ওই কথা উনি বলতে আমি তখন রেগে গেলাম যে আপনি তো একবার বিয়ে করছেন, তাহলে আবার বিয়ে করবেন কিসের জন্য? আর ও যেহেতু আমাদের বাড়িতে আসছে আর আপনার যেহেতু এতই আপত্তি এলাকার মানুষের, তাহলে আমি বিয়ে করছি, সমস্যা কি? এটা নিয়ে পরের দিন আমার ওনার সাথে গ্যাঞ্জাম হয়েছিল। তো যাই হোক, ওই দিন যখন আমার ওর সাথে বিয়ে হলো, তো ও বিয়েতে একদম সম্মতি ছিল, ওর কোনো সমস্যা ছিল না বিয়েতে। আর যদি এত সুন্দর একটা বউ আমি আসলে বিয়ে করতে পারবো সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। সে একদম হুরের থেকেও সুন্দর ছিল এবং তার শরীর, খোদার কসম করে বলতেছি, এরকম শরীরের এবং সুন্দর দেহ আর কারোর হতে পারে না। অন্ততপক্ষে আমি আমার এই জীবনদশায় কাউকে দেখিনি এখন পর্যন্ত না। তো আমি তো খুব খুশি ছিলাম তাকে বিয়ে করে। আর আমার তো ঘর ছিল না, তো আমি বিয়ে করছি দেখে আমার মেজো ভাইয়ের একটা দোতলা ঘর ছিল। তো সেখানে হচ্ছে তার ছোট ছেলে আর বড় মেয়ে ঘুমাইতো। তো ওদেরকে হচ্ছে কি ওই বারান্দার রুম দিয়ে দিল আর আমার এই ঘর ছেড়ে দিল আর কি। আমার আব্বার সম্মতিতে বললো কি ওরা যেহেতু বিয়ে করছে ওদের একটা ঘর দরকার, তো আমাদেরকে ওই ঘর দেওয়া হলো। তো আমার সেই স্ত্রী আর কি, যে মেয়েটাকে আমি কোড়াই পাইছি, সেই স্ত্রীর সঙ্গে আমার যে রাতে বাসর হলো আর কি, সেই রাতেই আমি বুঝে গেলাম যে আসলে সত্যি এ কোনো মানুষ না এবং এ আমাদের কোনো জগতের কেউ না। ওই রাতে আমি বুঝে গেলাম তার শারীরিক গঠন এবং সমস্ত ক্রিয়া দেখে আর কি। এর আগে তো আমি যাই করেছি অন্ততপক্ষে মানুষের শরীর কেমন হয় সেসব বিষয়ে আমার জানা আছে, আমার ধারণা আছে। কিন্তু আমি যখন তার সঙ্গে সঙ্গম করতে গেলাম, তার যৌনি দেখে সত্যি আমি মানে অবাক হলাম যে সেটা মানুষের মতো না। এটা আমি বর্ণনা করছি না, আপনারা হয়তো অনেকেই অনেক বিষয় সম্পর্কে জানেন, বা এটা আমি বর্ণনা করার মতো করে বলছি না। তো ওই দিনকে রাত্রেবেলা আমি বুঝে গেলাম যে সে আসলে কোনো মানুষ না, সে হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছে। তো ওই দিন রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার ভাষা খুব ভালোভাবে বুঝতে পারতো যেহেতু সে আমাকে প্রথম দেখেছিল, এবং আমার ভাষা ভালোভাবে বুঝতে পারতো, আমার সঙ্গে থাকতো যেহেতু, আমার সঙ্গে ঘুমাতো এবং সব কিছু আমার সঙ্গে করতো। আমি আসলে বুঝতে পেরে গিয়েছিলাম প্রথম দিনের আলামত থেকে আমার একটু সন্দেহ হয়েছিল সে কোনো মানুষ না, অন্য কোনো জগৎ থেকে এসেছে এবং আমাকে তার বিয়ে করা উচিত হয়নি, সেটা আমি বুঝতে পেরেছিলাম। এবং আমি এটা বুঝতে পেরেছিলাম যে সে হয়তো আমার সঙ্গে হয়তো থাকবে না যদি সে জানতে পারে বা তার আসল স্মৃতিশক্তি ফিরে আসে। তাকে ডাক্তারও দেখানো হয়েছে, ডাক্তার বলেছে যে তার স্মৃতি হয়তো নেই বা সে হয়তো এখন আগের কোনো কিছু মনে করতে পারছে না। ডাক্তার একটা খুবই অদ্ভুত কথা বলেছে, সেটা হচ্ছে তার যে হার্টবিট সেটা নাকি পাওয়া যায়নি আর কি। এটা সে আমাকে বলেছিল, তার হার্টবিটটা আসলে খুব কম বিট করতো, খুব আস্তে শোনা যেত। তো এটা ডাক্তার আমাকে বলেছে, এবং তার পালস হচ্ছে গিয়ে খুব আস্তে হতো। তো এটার আমি তো ডাক্তার খুব বেশি বিশ্বাস করতাম না তখন, যেহেতু ওই সময়টাতে এরকম ছিল, কবিরাজি বিষয়গুলোতে বিশ্বাস করতাম। তো কবিরাজি ওষুধ এনে খাওয়াইছি, কোনোভাবে কাজ হয় না, ও কোনো কথা বলতো না। আমি যখন ওর সঙ্গে ঘুমাতাম, আমি মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম ও একদম বিছানার উপর বসে আছে, ঘুম নাই কিছু না, বিছানার উপর একদম শটাং হয়ে বসে আছে। তো বসে আমার দিকে তাকায় আছে। তো আমি উঠে বললাম যে কী ব্যাপার, তুমি এরকম তাকায় আছো কিসের জন্য, ভয় দেখানোর মতো কাণ্ডকাম। ও তখন ঘুমায় যেত, শুয়ে পড়তো। আবার অন্যদিন উঠে দেখতাম জানালার যে ইয়া ছিল, কাঠের যে গ্রিল ছিল, সেই গ্রিল ধরে দাঁড়ায় বাইরের দিকে তাকায় থাকতো। তো ওর সঙ্গে তো আমার সংসার এরকমভাবে চলতেছিল, এবং এলাকার সবাই আমাকে এইসব বিষয় নিয়ে খোঁটা দিত যে তুই এখানে এরকমভাবে বিয়ে করলে কিসের জন্য, এরকম একটা মেয়েকে কোত্থেকে নিয়ে আসছিস, তোর বাড়িতে এসে আশ্রয় নিচ্ছি তাই বলে কি তাকে বিয়ে করতে হবে কি নাকি। তো এইসব আমাকে বলতে লাগলো। তো যাই হোক, তার সঙ্গে আমার সংসার বেশ ভালো চলতেছিল। আমার আম্মার সাথে খাইতো, যেহেতু আমরা আম্মার সাথে খাইতাম, তো সেহেতু ও আম্মাকে সমস্ত বিষয় হেল্প করতো, সমস্ত কিছু আম্মাকে করাইতো, এবং আম্মাকে হেল্প করতো রান্নাবান্নার কাজে, এবং ও অনেকটা শিখে গেছিলো আর কি। এবং আমি যে ওর স্বামী এটা ও একদম মেনে নিয়েছিল এবং আমাকে সমস্ত ধরনের সেবা যত্ন করতো। যেমন আমি যখন মাঠ থেকে ফিরতাম, ও আমার মাথা টিপে দিত, বা চুমু খাওয়া যেটা আমি ওকে শিখিয়েছিলাম সেটা ও করতো, এবং আমাকে ভালোবাসতো খুব। এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম যে কয়দিন ও আমার সঙ্গে ছিল এবং যেভাবে আমার সঙ্গে ছিল আর কি। তো যাই হোক, এরকম করে মাঝখানে প্রায় 11 মাসের মতো সময় কেটে যায়, মানে প্রায় বছর খানিকের মতো কেটে যায়। কারণ গতবার আমরা যখন ধান লাগাইছিলাম তখন আমি ওকে পাইছিলাম, এবং পরবর্তী ধান লাগানোর সময় আমরা ওকে পাইলাম। তো সাল 1995, ওই সময়টাতে হচ্ছে আমার একটা খুশির সংবাদ আসে যে ও হচ্ছে গিয়ে অন্তঃসত্ত্বা আর কি। তো এটা আমি বছরের শুরুতেই পেয়েছি, যখন আমরা ওর সঙ্গে বিয়ে হওয়ার কয়েক মাস পরে আমি পেয়েছি। তো সাল 1995 একদম শেষের দিকে, সম্ভবত অক্টোবরের দিকে, ও হচ্ছে কি একটা কন্যা সন্তানের জন্ম দেয়, এবং সেই কন্যা সন্তানটা ওর মতোই এত সুন্দর ছিল এবং ওর মতোই অদ্ভুত ছিল, ওর মতো অন্যরকম সব ব্যবহার ছিল ওই কন্যা সন্তানের। ছোটোবেলা থেকেই ও খুব
যত্নশীল এবং একজন মা হিসেবে আসলে যেরকম যত্নশীল হওয়া দরকার তার থেকে বেশি যত্নশীল ওই মেয়েকে নিয়ে থাকতো। ও তখন পর্যন্ত আমাকে একটা হরফও বলেনি, আমাকে কোনো কথাও বলেনি, কোনো কথা বলতে পারতো কিনা তাও আমি জানি না। আমি ধরেই নিয়েছিলাম যে ও বোবা এবং কোনো কথা বলতে পারে না, এবং ও ওইখানে এরকমভাবে থেকেছে আমার সঙ্গে। তো যাই হোক, আমাদের সন্তান হওয়ার পরে আমি এবং ও খুব খুশি ছিলাম। ও হাসতো, ও দুঃখ প্রকাশ করতো, হাসতো, ইমোশন সব কিছু প্রকাশ করতো আমার কাছে, এবং কথা বলতে পারতো না, কিন্তু ইশারা দিয়ে আমাকে সব কিছু বোঝানোর চেষ্টা করতো। আমি জানি না যে ও আদতেও কথা বলতে পারতো কি না, কিন্তু এটা আমি ওর সাথে থাকাকালীন সময় বুঝেছি যে ও আসলে ভালোবাসতে জানে। ও আমাকে ভালোবেসেছে, আমার পরিবারের সকলকে আপন করে নিয়েছে। তারপর ও আমাদের বাড়ির বাইরে কখনো যেত না, অন্য কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে মেশা এরকমটা কোনো কিছু করতো না, বরং অন্যান্য পাড়া প্রতিবেশীর লোকজনই আমাদের বাড়িতে আসতো এবং ওর সঙ্গে গল্প করতো, কিন্তু ও তো কিছু বুঝতো না বা ইশারা দিয়ে কথা বলতো। তো এরকমভাবেই আমাদের সংসার এগোচ্ছিল। তো এক পর্যায়ে আমার যে মেয়েটা ছিল সেই মেয়েটা হচ্ছে বড় হতে শুরু করে। তো আমার মেয়ের বয়স যখন 4 বছর হয়, মানে সাল 1999, তো এই 5 বছর তার সঙ্গে আমি সংসার করেছি। সাল 1999 আমার মেয়ে যখন বড় হয়, বড় হওয়ার পরে আমি তার মধ্যে কিছু অলৌকিক বিষয় উপলব্ধি করতে পারি। আমার যে স্ত্রী ছিল সেই স্ত্রীর মধ্যে আমি বেশ কিছু অলৌকিক বিষয় দেখেছি আমি, এবং যেহেতু সে আমার স্ত্রী, তার সঙ্গে আমার থাকতে হবে, এবং সে যেই হোক না কেন আমি তাকে পেয়েছি, এবং এরকমভাবেই কিন্তু আমার সময় ওর সঙ্গে কেটেছে। তো সে আশরাফুল মাখলুকাত হোক বা অন্য কোনো কিছু হোক, সেটা আমি আসলে ওরকমভাবে ফলো করিনি বা তার বিষয়ে সেরকমভাবে ঘাটাঘাটি করিনি। কিন্তু আমার মেয়ে যখন বড় হলো, এই জিনিসগুলো আমার পরিলক্ষিত হতে শুরু করলো যে আমার মেয়ে যেটা করতো, ও মাঝে মধ্যে গায়েব হয়ে যেত, ওকে কোথাও খুঁজে পাওয়া যেত না, ওকে বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার দেখা যেত আচমকা মাত্র যেখানে খুঁজে গেছি এবং ওইখানটাই ও আছে। সাপোজ ঘরের ভিতরে ওকে আমরা ঘরের ভিতরে রেখে গেছি আর কি, ও সেকেন্ডের মধ্যে ঘর থেকে বাইরে চলে আসছে, এবং শুধু বাইরে না, আমি মাত্র দেখে আসছি ঘরের ভিতর, আমি বাইরে চৌকাঠের বাইরে পা দিছি, দেখি কিছু উঠানে খেলা করতেছে। মানে এটা কিভাবে সম্ভব সেটা আমার প্রাথমিক পর্যায়ে মাথায় ঢোকেনি। আমি সত্যি এইসব বিষয় নিয়ে বেশ ট্রমার মধ্যে ছিলাম এবং বেশ অন্যরকম ভেবেছিলাম হয়তো কি যে এটা আমার চোখের ভুল, আমার মনের ভুল, কিন্তু না, আমি পরবর্তীতে এটা বুঝতে পারলাম। কখন বুঝতে পারলাম? আচমকা একদিন আমাদের বাড়িতে 4 জন লোক আসলো। এইটা হচ্ছে ঘটনার একটা মোড়, এবং এই মোড়টা আমাকে হয়তো চেঞ্জ করে দিয়েছে, আমার সুখের সংসারটা নষ্ট করে দিয়েছে। এটা আমি আসলে মেনে নিতে পারিনি, এবং এখন পর্যন্ত এটা আমি মেনে নিতে পারি না যে আমার সঙ্গে এরকম একটা আচমকা ঘটনা কেন ঘটলো। আচমকা এক রাত্রেবেলা, তখন রাত 1:30টার কাছাকাছি হবে, আমাদের বাড়িতে 4 জন লোক আসলো আমাদের উঠানে আসার পর আমি যে ঘরে ঘুমাই সেই ঘরের দরজাটা নক করলো। নক করার পরে আমি গিয়ে সেই দরজাটা খুললাম। খোলার পরে 4 জন লোক, ওনারা কোনো কথা নাই বার্তা নাই, ঘরের ভিতরে ঢুকে গেল। তো আমার স্ত্রী তখন ঘুমাচ্ছিলেন, স্ত্রীর পাশে আমার যে সন্তান ছিল সেও শুয়েছিল ওইখানে। তো শুয়ে থাকা অবস্থায় আমার যে 4টা লোক আসলো, তিনি আমাকে কিছু একটা বলছিলেন, তো আমি তাদের কথা কিছু বুঝতে পারছিলাম না। এদের মধ্যে থেকে একজন লোক আমাকে বললেন যে, তোদের ঘরে কি কেউ আছে, কোনো মেয়ে? আমি বললাম কি যে কোনো মেয়ে তো নেই, আমার বউ আছে আর আমার সন্তান আর আমি। তো তখন বলল, তোর বউ মানে, দেখি কে? তো ওই কথা বলতে সে গিয়ে তখন ওই যে খাট ছিল সেই খাটের থেকে উঠে গেল আর কি। উঠে খাটের থেকে 4-5 হাত উপরে উঠে সে হাওয়ায় শূন্যে ভাসতে লাগলো। তো এই প্রথম আমি আমার বউকে অন্য কোনো রূপে দেখলাম আর কি। তার চুলগুলো উঠতেছিল, তার চেহারা একটু অন্যরকম ছিল, অন্যরকম বিভৎস, আসলে ভয়ঙ্কর না, তবে অন্যরকম ছিল। এবং সে যে সুন্দর, সেই সৌন্দর্যটা তখন প্রকাশ পাচ্ছিল না, তার মধ্যে একটা ক্ষোভ প্রকাশ পাচ্ছিল এবং রাগ প্রকাশ পাচ্ছিল। এত পরিমাণ রেগেছিল সে খুব অন্যরকমভাবে এবং অন্য কণ্ঠে বলতেছিল, তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের খবর আছে, তোদেরকে কিন্তু মেরে ফেলবো, এরকম করে বলল আর কি। তো তার মুখ থেকে প্রথমবারের মতো এরকম শব্দ শুনে আমি সত্যি অবাক হলাম। এরপরে সে শুধু ফুসকাতে লাগলো, এই কয়েকটা ওয়ার্ডই তার কাছ থেকে আমি শুনেছি। তারপরে তারা চুপ হয়ে গেল এবং ওরা কোনো একটা ভাষায় কথা বলতেছিল ইশারা দিয়ে, এবং ইশারার মাধ্যমে কথা বলতেছিল। এবং ওরা ইশারার মাধ্যমে কথা যখন বলতেছিল, তখন ওই 4 জন লোকগুলোর মধ্যে থেকে একজন ওর কাছে যেতে গেল, কিন্তু ও আসলে তখন একটা ঝটকা দিয়ে তাকে ওখান থেকে লাথি মেরে ফেলে দেওয়ার পরে সেই লোকটা দূরে গিয়ে পড়লো। তো আমি খেয়াল করলাম সেই লোকটা আলোর বেগে ওইখান থেকে উড়ে বাইরে বেরিয়ে গেল, এবং সাথে আমার স্ত্রী, মানে পরবর্তীতে যাকে বুঝতে পারলাম যে আসলে কোনো মানুষ ছিল না, ও একটা পরী ছিল, এবং আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই। তো ও সেই জানালা দিয়ে ধোয়া হয়ে বের হয়ে গেল। তো এটা দেখে আমার পরাণে তখন পানি নাই, আমার মেয়েটা উঠে এই সমস্ত জিনিস দেখে কান্নাকাটি শুরু করছে। তো আমি আমার মেয়েকে কোলের সাথে জড়ায় ধরে তখন আমি আসলে কিছু বুঝতে পারতেছি না যেখানে কি ঘটতেছে। তো আচমকা আমার রুমের ভিতরে এক লন্ডভন্ড হয়ে গেল আর কি, একদম
ওরা ওই রুমের ভিতরে ধস্তাধস্তি করতেছিল, লন্ডভন্ড হয়ে গেল। তো বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি করার পরে ওরা থামলো এবং ওই যে আমার যে বউ সে হচ্ছে আবার হচ্ছে ইশারা দিয়ে ওদেরকে কিছু বলল এবং ওরা তখন বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে আসার পরে আমাকে ওই 4 জন লোক মধ্যে থেকে একজন বলতেছে যে, তুমি কাকে বিয়ে করছো সেটা তুমি জানো? আমি বললাম কি যে না আমি জানি না, তবে এটা কি ঘটছে আমার সঙ্গে। আমার মেয়ে তখন আমার কোলের ভিতরে ছিল, তখন বললো কি যে এটা কে? তো আমি বললাম যে এটা আমার মেয়ে, আমি ওকে বিয়ে করছি আজকে 5 বছর হয়েছে এবং আমরা একসাথে আছি 5 বছর। তো তখন ওই লোকটা বললেন যে দেখো, আমি একটা মানুষ, আমি জানি যে তুমি হয়তো আমাকে দেখে বিষয়টা বুঝতে পারতেছো না বা ভয় পাচ্ছ না, কিন্তু এই যে 3 জন লোক এনারা মানুষ না, কিন্তু এনারা জিন। তুমি হচ্ছে গিয়ে যাকে বিয়ে করছো সে হচ্ছে এনাদের বোন এবং এই জিনেদের মেয়ে আর কি, এবং ও হচ্ছে একটা পরী এবং তুমি ওকে বিয়ে করছো, তোমার সাথে এত বছর ধরে আছে। ও হচ্ছে গিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এসেছিল এবং পালিয়ে এসে এখানে তোমার কাছে আশ্রয় নিছে এবং তোমার সাথে থাকতেছে। তাই বললাম কি যে ও যদি একটা পরী হয়েও থাকে তাতে দোষ কোথায়? আমি তোকে বিয়ে করেছি এবং আমি জানি ওর মধ্যে অনেক অদ্ভুত বিষয় আছে যেগুলো আমি দেখেছি। ওর সাথে সংসার করছেন 5 বছর ধরে, আমি দেখেছি ওর সঙ্গে কী কী বিষয়গুলো আছে এবং ও যে একটা সাধারণ মানুষ না সেটা আমি জানতাম। তারপর আমি সেগুলো মেনে নিয়ে তার সঙ্গে সংসার করেছি। কিন্তু আজকে এত বছর পর আপনি কেন এদেরকে নিয়ে এখানে আসছেন? তো তখন সেই হুজুরটা বলল যে আসলে ওরা আমার কাছে বেশ কয়েকদিন আগে এসেছিল। আমি হচ্ছে গিয়ে অমুক জেলায় থাকি এবং আমাদের জেলা থেকে 2 জেলা পড়ে। তো ওইখান থেকে আমি অনেক মাধ্যমে জানতে পারলাম যে একটা পরীকে অমুক একটা জেলায়, আমি এখানে একটা জায়গায় কাজে এসেছিলাম এক মসজিদে। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে কোনো একটা অদ্ভুত মেয়েকে বিয়ে করেছে এবং সেটা এক লোকের মুখ থেকে আমি শুনেছি। শোনার পর থেকে আমি তোমার এখানে এসে খোঁজ খবর নিই এবং আমি স্পষ্ট দেখতে পাই যে ও একটা পরী এবং আমি পরীকে দেখতে পাই, জিনদেরকে দেখতে পাই, ওরা কীভাবে চলাফেরা করে সেটা জানি। তো আমি দেখে তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে একটা জিন মানুষের বেশি তোমার সঙ্গে এসে সংসার করছে এবং সেটা দেখার পর আমি ওদেরকে ডাক দিই এবং যেহেতু ওদের বোন ছিল, ওদের বোন হারিয়ে গিয়েছে বা ওদের বোন বাড়ি থেকে চলে এসেছে, এই কারণেই আমি মূলত ওকে নিয়ে এখানে এসেছি এবং তোমাদের এখানে এসে ওর বোনকে নিয়ে যেতে চাই, কিন্তু ও তো এখানে যেতে চাচ্ছে না। তাই আমি বললাম থাকতে চাচ্ছে যেহেতু থাকুক না, আর ও তো আমার স্ত্রী, আমি তোকে বিয়ে করেছি, আমাদের সন্তান আছে, সব কিছু আছে, এই মুহূর্তে এর মধ্যে আপনি ওকে নিয়ে যাবেন কোথায়? তো এই কথা বলার পর সেই মৌলবী বলেন কি যে ওনাকে যেতে হবে, ওরা মানুষের দুনিয়ায় থাকতে পারবে না, হয়তো সাময়িক কিছুদিনের জন্য এখানে এসেছে, তারপর চলে যাবে, যে কোনো সময় হোক ছেড়ে চলে যাবে, কারণ জিনেরা কখনো মানুষের সাথে বেশি দিন থাকে না আর সারা জীবন থাকবে না, ও চলে যাবে, তোমাকে দেখে না চলে যাবে। আমি বললাম চলে গেলে চলে যাক তখন, কিন্তু আপনারা ওকে নিয়ে যেতে পারবেন না এরকমভাবে, আমি ওকে নিয়ে যেতে কোনোভাবে দিব না। তো কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার সেই স্ত্রী আমার পেছনে দাঁড়ায় আছে। তো ওকে দেখে প্রথমবারের মতো আমার ভয় লাগতেছিল, কারণ ও তখন রেগে একদম সেই চুলগুলো এলোমেলো বাতাসে উঠতেছে এবং গোংড়াচ্ছে আর কি, এবং ও রেগে আছে ওর ভাইদের প্রতি, ওর ভাইদের সাথে ও যাবে না, নিশ্চয়ই ওর ভাইদের ওইখানে কোনো সমস্যা আছে বা কোনো কারণে হয়তো যেতে চায় না সেখানে। ও আমার কাছে আসলো, তো আমি ওকে জড়ায় ধরে বললাম কি যে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি তোমাকে আমার সঙ্গে করে রাখবো এবং আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে যাব না কখনো। তো যেহেতু আমরা অশিক্ষিত হই আর যা হই, আমাদের পরিবারের প্রতি একটা আলাদা টান আছে, ভালোবাসা আছে। তো এই ভালোবাসা থেকে আমি তখন ওই হুজুরকে বললাম, হুজুর আপনি চলে যান, নাহলে কিন্তু খারাপ হবে। তো ততক্ষণে আমার আব্বা বাইরে থেকে বাইরে আসছে, আমার মেজো ভাই বের হয়ে আসছে। তো বলছে কি হয়েছে, এনারা কারা? তো তখন ওনাদেরকে দেখে সেই হুজুর বললো আমি আবার আসবো, তবে ওই জিনেরা তোমাকে ছাড়বে না, তোমার পিছু ছাড়বে না, তোমাকে যে কোনোভাবে ক্ষতি করে ছাড়বে। তো এই কথা বলার পর ওনারা ওইখান থেকে চলে গেল আর কি, ওই দক্ষিণ মুখে ভিটার মধ্যে দিয়ে চলে গেল। তো ওনারা এত দ্রুত গেল, আমার আব্বা দেখে বললো ওনারা কারা? তো আমি তখন বললাম আব্বা আসলে ওনারা হচ্ছে এর ভাই, ওই যে 3 জন লোক দেখলেন, এই 3 জন হচ্ছে ওর ভাই আর কি। আর আম্মা হয়তো সত্যি কথাই বলছিল, আমি অনেক কিছু বুঝতে পারছি, তবে এটা তোমরা কীভাবে মেনে নিবে আমি জানি না। আমি কিন্তু আব্বার এর আগেও বলছি সব আলামতের কথা। আব্বা বলছে সমস্যা নাই, ও যেহেতু আছে থাক, আর এখন সন্তান হয়ে গেছে, ও যাবে না, ও যদি কোনো জিনও হয় তাও এখান থেকে যাবে না। তো আমি যখন শিওর হয়ে গেলাম যে সত্যি সত্যি একটা জিন, এবং আমি আব্বাকে বললাম এবং আমার মেজো ভাই জিনিসটা শুনলো এবং বললো কি যে এই ঘটনার জন্য কাউকে না বলা হয়, এটা এখানেই থাক, জানাজানি হলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। তো যাই হোক, ওই ঘটনা আমাদের 3 জনের মধ্যেই থাকলো, আমি আম্মাকেও জানালাম না, আম্মা তো ওই রাত্রে ঘুমাইছিল, ওঠে নাই, এক বাইরে কী করছে সেটা জানে না। তো আমি আমার সেই বউকে আমি ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে বললাম যে বউ আমি তোমার সাথে সারা জীবন থাকবো। ও আমার ইশারা বুঝতো এবং আমাকে খুব ভালোবাসতো, সেটা আমি এই অন্তত এই কয়েক বছর আমি জানতে পেরেছি। আমাদের সন্তান হয়ে গিয়েছে, আমরা একে অন্যের সঙ্গে খুব ভালো আছি। আমি যেহেতু একজন কৃষক, ওর কোনো অপূর্ণতা আমি রাখি না আর কি,
সমস্ত কিছু ও যা যা চায় আমি সেসব কিছু এনে দিই, আমাকে ইশারা দিয়ে সমস্ত কিছু বলে। আর ও যে কথা বলতে পারে, ওই যে ওই সময় কথা বললো সেটা শুনে আমি বললাম, তুমি কথা বলতে পারো? ও তখন ইশারা দিয়ে আবার বলতে লাগলো এবং বললো, না আমি বলতে পারি না আর কি। তো এই কথা শোনার পর আমি বললাম, কিছু তাহলে ওই কথা কীভাবে বললে? তো ও তখন ইশারা দিয়ে বললো, মাঝে মধ্যে আমার কিছু ক্ষমতা আছে, ওইটা আমি যখন রেগে যাই তখন আমি ওইটা বের করতে পারি, তো তখন আমি গোংড়াই বা যা কিছু করি। তাই বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলতে হবে না, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকো। তো আমি ওকে এত পরিমাণ ভালোবাসতাম যে এটা কল্পনার বাইরে ছিল, এত পরিমাণ ওকে ভালোবাসতাম। আর আমার মেয়ে, সংসার সব মিলিত আমার একটা অন্যরকম পরিবেশ ছিল ওইখানে। তো 2 দিন এরকম খুব ভালোভাবে কাটলো। ও আসলে খুব যখন মন খারাপ হতো তখন আমার বুকের ভিতরে শুয়ে থাকতো। আর আমি ওকে খুব আদর করতাম, খুব ভালোবাসতাম সবসময়। আমার মেয়ে হচ্ছে গিয়ে, ওর কথা তো আপনাদেরকে বলেছি যে ও কীভাবে চলাচল করতো, কীভাবে মানুষের সঙ্গে মিশতো, কীভাবে অদ্ভুতভাবে গায়েব হয়ে যেত। তো এইটার ব্যাপারে আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার মেয়ে আসলেই হচ্ছে কি ওর যে ক্ষমতা সেগুলো পাইছে, এবং ও হয়তো খেলার ছলে এগুলো করে। পরবর্তীতে বড় হইলে কি হবে আমি জানি না, খেলার ছলে এগুলো করে এবং খেলার মতো করেই এরকমভাবে অদৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়। তো আমি জানি যে আমার মেয়েটা কোনো স্বাভাবিক কোনো মেয়ে হয় না, সে কোনো হয়তো ওই জিনেদের রূপ ধারণ করার মতো ক্ষমতা পাইছে এবং ওদের মতো করে চলাফেরা করার ক্ষমতা পাইছে। তো এটা আমার মেয়ে সেহেতু আমি এরকমটা হবে আমি জানি না, জানতামও না। তো ওর প্রতি আমি সবসময় নজর রাখতাম যে ও কখনো হারিয়ে না যায়, ও আমাকে রেখে না চলে যায়। ও যেরকম মানুষ বা যেরকম জিন হয়েছে বা যেরকম ও যদি পরীও হয়ে থাকে, ওই জন্য আমাকে মনে রাখে। শিশুর জন্য আমি ছোটোবেলা থেকে খুব বেশি আদর করছি এবং ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তো যাই হোক, এরকম করে 2 দিন পরে আবার সেই লোকগুলো রাত্রেবেলা আসলো এবং এসে ওরকম তোলপাড় শুরু করলো। তো আমার বউ তো কোনোভাবেই তাদের সঙ্গে যাবে না এবং কোনোভাবেই কোনো কিছু করবে না। তো ওই দিন রাত্রেবেলা 2 জন না, এরপরে আরও 3 জন লোক আসলো। তো 3 জনের মধ্যে থেকে 2 জন হচ্ছে মুরব্বী আর একজন হচ্ছে একটা মহিলা, এবং সেই মহিলা জিনটাও একদম অনেক ইয়াং, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে বয়স্ক না এবং খুব সুন্দরী। তো ওই কথা বলার পর সে মহিলা এসে ওকে জড়ায় ধরে কান্না করলো যে, তুই এরকমভাবে কেন চলে আসছিস? তুই আমাদের কি কোনো কিছু কমতি হয়েছে নাকি তোকে রাখার, হ্যান ত্যান, এরকম করে ওদের মতো করে বলতেছিল। এবং মৌলবী তখন সাথে ছিল। তো মৌলবী আমাকে বললো যে ওর মা, ওর বাবা, ওর চাচা এবং ওর ভাইরা ওকে নিয়ে যেতে আসছে, তুমি কোনোভাবে ওকে আটকে রাখতে পারবে না, এটা তোমার ভালোর জন্যই বলছি, শুনছো? তোমার ভালোর জন্যই বলছি। ও যদি কোনোভাবে ওর বাপ মারে চিনতে পারে তাহলে ও চলে যাবে, ও এখানে থাকবে না আর কি। ও মূলত হচ্ছে কি সম্ভবত কোনো একটা আঘাত পাইছে, যার কারণে ওর ব্রেনের আগে স্মৃতি নাই। স্মৃতি যদি ফিরে আসে ও চলে যাবে এখান থেকে। তুমি হয়তো জানো না, চেনো না জিনেদেরকে, ও তখন তোমাকে চিনতেও পারবে না। আমি তোমাকে সেজন্য ভালো ভালোর মতো বলতেছি যে ওকে যাইতে দাও। তা বললাম কি যে ও যখন আমাকে চিনতে পারবে না তখন চলে যাবে, এখন আমি ওকে যাইতে দিতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। তো তখন আবার হচ্ছে কি ওই মৌলবী সমস্ত ইয়েদেরকে নিয়ে চলে গেল এবং ওই মেয়ে কোনোভাবেই যাবে না। আমার যে স্ত্রী ছিল ও কোনোভাবেই ওদের সাথে যাবে না। ও জানে যে ও কোনো মানুষ না, ও কোনো জিন এবং ও আশরাফুল মাখলুকাত না, ও সেটা ভালোভাবেই বোঝে। তবে ওর ব্রেনের কোনো একটা অংশ হয়তো ড্যামেজ হয়ে গেছে ওই আঘাত পাওয়ার পরে, যার কারণে ও আসলে ওইসব বিষয়ে কোনো কিছু বোঝে না। তো এরকম করে আরও প্রায় মাসখানেক সময় কেটে গেল। একদিন সন্ধ্যার দিকে আমার মা হচ্ছে গিয়ে ওরে নিয়ে মাছ করতেছিল। তো ও মাছ টাছ করতে পারে না, আম্মা ওরে দিয়ে করায়ও না, ওরে দিয়ে হচ্ছে ওই তরকারি মরকারি কোটায়, আর আম্মা মাছ করতেছিল পাশে বসে। তো আচমকা হচ্ছে কি ওর গুংরানি শুরু হয় এবং ও চিল্লাপাল্লা করতে শুরু করে, এবং চিল্লাপাল্লা করার এক পর্যায়ে ও হচ্ছে কি ওইখান থেকে উঠে গায়েব হয়ে যায় আর কি। মানে উঠে আমার আম্মার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। তো আম্মা ওইটা দেখে আল্লাহ গো, মা গো, বাবা গো বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তো এর আগে একটা ঘটনা ঘটছে, 3 দিন আগে ও হচ্ছে কি ওই পড়ে গেছিলো আর কি, পড়ে গিয়ে মাথায় বেশ একটা আঘাত পাইছে। তো এই 3 দিন পরে গিয়ে এরকম একটা কাহিনী ঘটলো, আমি আসলে অবিশ্বাস্য ব্যাপার। ও তখন ওইখান থেকে দৌড়ে আমাদের যে ভিটা ছিল ভিটার দিক দৌড় মারছে এবং ভিটার দিক দৌড় মেরে আচমকা গায়েব হয়ে গেছে। তো এটা আমার আম্মা দেখে ওরে বাবা গো, মা গো বলে চিৎকার চেঁচামেচি শুরু করছে। তো তখন আমি তো বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে আসার পর জানতে পারি যে আমার বউ নাকি এই দক্ষিণ ভিটার দিকে দৌড় মারছে এবং দৌড় মারার পরে তাকে আর দেখা যায় নাই। তো আমি তখন বুঝতে পারলাম যে ওর জ্ঞান নিশ্চয়ই তাহলে ফিরে আসছে, এবং ওই হুজুর যে কথা বলছিল সেটা সঠিক কিনা আমি জানি না, এবং সে কোন দিকে গেছে আমি সেটা বলতে পারবো না। তো ওর পরে আমি আমার ওই স্ত্রীকে আর কখনো খুঁজে পাই নাই, আর কোনোদিন আমার কাছে আসে নাই, অথবা কোথায় গেছে, কী হয়েছে এসব বিষয়ে আমি জানি না। কিন্তু আমি আসলে সেটার হুদিস বা আলামত পরবর্তীতে পাইছি। তো আমাকে ওই হুজুর বলে গেছিলো যে ওই হুজুর নাকি সাতক্ষীরা জেলার কোন একটা জায়গায় তার বাড়ি। তো সেই জায়গার নাম নিচ্ছি না আমি। তো আমি যশোর থেকে তখন সাতক্ষীরা যাই আর কি। আমার হচ্ছে গিয়ে মেয়েকে সমেত আমি সেখানে যাই। আমার মেয়ে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আর ওর মা যে চলে গেছে সেটা ও কয়েকদিন কান্নাকাটি করছে ওর মার জন্য, কিন্তু ও আমি থাকলে ও ঠিক থাকে, আমি না থাকলে, আমি যখন বাড়িতে থাকি না তখন ও কান্নাকাটি করে। তো অনেক সময় দেখা যাচ্ছে মাঠেও আমাকে নিয়ে যেতে হয়।
তো মেয়ে তার তখন ছোটো ছিল, 5-6 বছর বয়স। ওকে নিয়ে আমি সেই হুজুরের বাড়িতে যাই সাতক্ষীরা। সেখানে যাওয়ার পর আমি সেই হুজুরের সাথে দেখা করি, বলে কি যে আমার বউকে কোথায় নিয়ে গেছে, ওকে ফিরে এনে দেন। তো তখন ওই হুজুর বলে কি যে তোমার বউয়ের জ্ঞান ফিরে আসছে এবং স্মৃতিশক্তি ফিরে আসছে এবং ও আগের কথা মনে পড়ছে, ও আর কোনোদিন তোমার কাছে আসবে না, আর তোমাকে চিনবেও না, এটা তুমি মাইনে নাও, আমি তোমাকে আগেই বলছিলাম। তো আমি তখন বললাম হুজুরের কলার ধরে ওকে মারতে গেছিলাম। আমি তখন বললাম কি যে তোর জন্য সব কাহিনী করছে, কারণ তুই ওই জিনগুলাকে নিয়ে আমার কাছে যদি না আসতি তাহলে ওরা ওরকম কোনো কার্য চালাইতো না। নিশ্চয়ই ওরা এমন কোনো কাজ করছে যার কারণে আমার বউয়ের স্মৃতি ফিরে আসছে, এবং ফিরে আসার পরে ও চলে গেছে। ও তো আমাকে ভালোবাসতো এবং কী পরিমাণ ভালোবাসতো সেটা আমি জানি। ও যে আমাকে ভুলে যেতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি কান্নাকাটি করতেছিলাম তখন। তো উনি আমার মায়ের খেয়েও কোনো কথা বলতেছিল না, বলতেছে যে আমি বুঝতে পারতেছি ভাই, তোমার কথা আমি বুঝতে পারতেছি, এখন কিছু তো করার নাই, কিছু করার থাকলেও বা কী বলো, ওরা তো জিন, ওরা ওদের যে স্মৃতিশক্তি আছে সেই স্মৃতিশক্তি অনুযায়ী ওরা চলে গেছে, ওদেরকে তো তুমি পাইবা না খুঁজা, ওরা যেখানে যাওয়া সেখানে চলে গেছে, আমিও নিজেও ওদেরকে আনতে পারবো না। আমার ভালো সম্পর্ক ছিল জিন সম্পর্কে, আমার এক বন্ধু জিন ছিল, তাদের সমস্যা নিয়ে আসতে আমার কাছে, আমি সমাধান করে দিছি। তবে এটা আমার হাতে কিছু নাই, তবে এটা তোমার মেয়ের জন্য আমার খারাপ লাগতেছে। তো যাই হোক, ওই ঘটনার পরে আমি এখান থেকে চলে আসি এবং আমি বুঝতে পারি যে ওই পরি আমার কাছে আর কোনো দিন আসবে না। আমি যে 6 বছর সংসার করছি ওর সঙ্গে, এটাই ওর সঙ্গে আমার হয়তো সেরা সময় ছিল। তো যাই হোক, আমি এর 2-3 বছর পরে আমার আব্বা আম্মা আমাকে জোর করে আবার বিয়ে দেয়। আমি বিয়ে করতে চাই নাই, বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে আমার যে বউ ছিল, ওই বউ আমাকে খুব ভালোবাসে, এখনও খুব ভালোবাসে। এখন আমার মোট হচ্ছে ওই বড় মেয়ে সহকারে 3 মেয়ে আর হচ্ছে 2 ছেলে আর কি। তো বড় মেয়েটা তো ও এখানে থাকে না আমাদের সাথে, এখন আমাদের সাথে থাকে না, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব যত্ন করে সবসময়। আমি যখন বিয়ে করি, আমি বিয়ে করার পরে আমার ওই বউ আসলে জানতে পারে। তো একটা বিষয় আমি খেয়াল করছি যে গরিব ঘরের মেয়েরা আসলে অতটা হিংসাত্মক হয় না বা অন্য কেউ হিংসা করে না, যেটা বড়লোক ঘরের মেয়েরা করে থাকে। তো ও আমাকে প্রচুর সাপোর্ট দিছে আমার বিয়ের পরে। ওর ওর নাম ছিল হচ্ছে শাহিদা। তো শাহিদার সাথে থেকে ও আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, এবং আমার মেয়ে যখন জানতে পারছে যে ও একটা পরীর মেয়ে এবং আমি পরীকে বিয়ে করছিলাম এর আগে, এবং এই ঘটনা এলাকার অনেকেই জানে। তো আমার মেয়ের যে একটা পরী, সেটা আমি, আমার বউ আর আমার পরিবার ছাড়া আর কেউ জানতো না। এবং ও হচ্ছে কি যখন আস্তে আস্তে বড় হতে থাকে, শাহিদার সাথে তো তেমন ম্যাচ করতে পারে না শুরুতে, তো পরবর্তীতে হচ্ছে ওর সাথে ম্যাচ করতে পারে। আমি যখন বলি যে তোমার মা, ও আমার মতো করে কথা বলতো, আমার মতো করে সব কিছু করতো। তো যখন একটু বড় হয়, বড় হওয়ার পরে আমার প্রথম সন্তান হয়, সেটা হচ্ছে একটা ছেলে সন্তান ছিল। তো তখন খুব খুশি ছিল যে ওর একটা ভাই হয়েছে। আমাদের মধ্যে ওই ভেদাভেদটা ছিল না, ওই পরিটা চলে যাওয়ার পর আমাদের মধ্যে, আমার পরিবার চলে যাওয়ার পর আমার কোনো ভেদাভেদ ছিল না। তো ও যেরকম আগে ভালোবাসতো, বিশেষ করে আমার মনে হয় যে পরিটাই হয়তো আমার মেয়েকে হয়তো খুব বেশি ভালোবাসতো না, যতটা শাহিদা ভালোবাসে। তো ও খুব খুশি ছিল ওর ভাই হয়েছে এটা নিয়ে। তো তারপর হচ্ছে বড় হতে লাগলো, ওর বয়স যখন একটু একটু বাড়লো, 15-20 বছর বয়স হলো। তো তখন 15-20 বছর বয়স হওয়ার পরে ওর গ্রোথটা তো ওরকম পরিমাণে হয়নি, ওকে দেখতে 12-13 বছর মেয়ের মতো লাগতো। তো ও তখন বুঝতে পারলো যে ওর মার মতো রূপ পাইছে, ওর মার মতো ক্ষমতা পাইছে আর কি। তো আমি বললাম যে তোমার মা কোথায় গেছে সেটা খুঁজতে হবে না, তুমি মা আমার সাথেই থাকো এবং আমার সাথে ইয়ে করো, বুঝছো। তো যাই হোক, এরকম করে ও ম্যাক্সিমাম টাইমই ওর মতো করে ঘুরে বেড়াইতো। আর ও যেহেতু একটা জিন ছিল, ও নিজেও জিনেদের ক্ষমতা পাইছে এবং জিনেদের মতো করে গায়েব হতে পারতো, বিভিন্ন জায়গায় যাইতে পারতো। তো এরকমভাবে চলে যেত, কিন্তু আমাকে ছেড়ে কখনো যায় না, এখন পর্যন্ত আমাকে ছেড়ে যায় নাই। ও একদিন হঠাৎ করে এসে বলে যে আমি একটা জিনকে পছন্দ করছি এবং আমাকে বিয়ে করতে চাই। তো আমার মেয়েও তো খুব সুন্দর ছিল, আমার মেয়ে ওই তল্লাটে ওই জেলার ভিতরে সব থেকে সুন্দরী মেয়ে, এরকম সুন্দরী ছিল। তো একটা জিনকে পছন্দ করে এবং সেই জিনের সাথে বিয়ে হয় ওর আর কি। তো এখনও ওর জিনের স্বামীর সাথেই থাকে, তবে আমার সাথে দেখা করতে আসে, প্রায় প্রত্যেক দিনই আসে আমার সাথে দেখা করতে, এবং আমার সঙ্গে এসে বলে বা আব্বা কেমন আছো, তুমি ভালো আছো কিনা, হ্যান ত্যান। আমার এখানকার ভাই বোনেরা সকলের সঙ্গে কথা বলে, এবং এই আমার পরিবারের ম্যাক্সিমাম যে লোকে জানে যে আমি হচ্ছে কি একটা পরীকে বিয়ে করেছিলাম, এবং এটা আমাদের যে বড় মেয়ে, আমাদের যে বড় বোন, সে কোনো মানুষ না, সেও একটা পরী এবং সেও একটা জিন আর কি, এবং আমাদের পরিবারের খুব কাছে। তো এই বিষয়গুলো আমাদের পরিবার ব্যতীত অন্য কেউ জানে না, যার কারণে এলাকার মহল্লার কেউ হয়তো জানে না। তো এখন আমি সেরকমভাবেই আছি, এখন পর্যন্ত আমার সেসব কথা মনে পড়ে যে ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে হয়তো কত ভালো হতো, কিন্তু ও তো আমাকে পরবর্তীতে চিনতে পারবে না, যার কারণে হয়তো ও ওর মতো করে চলে গেছে ওর জগতে, আমার কাছে কোনোদিন ফিরে আসবে না। কিন্তু উপহার আমার মেয়েকে দিয়ে গেছে, এটা ভেবেই আমি খুশি ছিলাম এবং এখনও খুশি আছি। আজকে সেই ঘটনার প্রায় 26 বছর কেটে গেছে, ও যখন গেছে 26 বছরের ভিতরে ওকে আমার অনেকবার মনে হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে। তো সব মিলিয়ে এখন আমি ভালো আছি, তবে ওই ঘটনা মনে পড়লে আমার মনে হয় যে আমার ঘটনাটা অন্য কিছু হতে পারতো। তবে সব মিলে আমি ভালো আছি, সুখে আছি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন।
আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদেরকে। এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমাদেরকে এই ভিডিওতে 100 থেকে 200 অবশ্যই কমেন্ট আমাকে উপহার দিবেন। একটা জায়গায় 10টা কমেন্ট করুন, কিন্তু কমেন্ট করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই। এতক্ষণ কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের প্রত্যেকটি এপিসোড স্পেশাল। আশা করি আপনাদের পছন্দ হয় এবং আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব দ্রুত আমাদের চ্যানেলটাকে 100কে সাবস্ক্রাইবার পূরণ হতে সাহায্য করুন। কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটা কিন্তু অনেক বছর ধরে চলছে, কিন্তু 100কে সাবস্ক্রাইবার কিন্তু এখন পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি। তো সেটা আপনারা আমাদেরকে সাহায্য করুন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।